দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন ভিন্ন মাত্রায়। দর্শক, কথা বলবো রাজনীতির গতিপথ এ বিষয়ে। আজকে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। আপনাদের সাথে পরিচয় করে দিই। রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা, এবং আরও রয়েছেন ডাক্তার সাজিদুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য, সিপিবি। দর্শক, আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। শুরু করতে চাই মোশাররফ ঠাকুর, আপনাকে দিয়েই। আমরা দেখলাম যে সার্জিও গোর বাংলাদেশে সফর করে গেলেন, 3 দিনের সফর এসেছিলেন। এই সফরকে নিয়ে নানা রকম আলাপ আলোচনা ছিল, যে বাংলাদেশের কূটনীতি কোন দিকে যাচ্ছে সেটি এক ধরনের বুঝবার জন্য সার্জিও গোর বাংলাদেশে আসছেন। এবং আমরা দেখেছি যে মাসখানেক আগে তারেক রহমান চীনে সফর করেছেন, যে কারণে এক ধরনের বলা বলি হচ্ছিল যে মার্কিন তারা বাংলাদেশের প্রতি একটুখানি নাখোশ হতে পারে। তো সেই পরিস্থিতি বোঝার জন্যই সার্জিও গোর বাংলাদেশে আসছেন এবং তিনি একটি বার্তা দিতে আসছেন। যদি বলি যে আসলে সার্জিও গোর সফরের মধ্য দিয়ে বাংলাদেশকে তিনি কি বার্তা দিলেন, আপনি কি দেখছেন? ধন্যবাদ আপনাকে আজম ভাই, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক সাজিদুল হক রুবেল। দেখুন, যে সার্জিও গোরের বক্তব্যকে, সফরকে কেন্দ্র করে নানামুখী কথাবার্তা বাংলাদেশে ছিল, এবং তিনি সর্বশেষ যে যাওয়ার আগে যে বার্তাটা দিলেন সেটা বললেন যে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের উপর তাদের পূর্ণ আস্থা আছে এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উত্তরোত্তর এগিয়ে যাবে, এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এটা আরও বৃদ্ধি পাবে, এবং বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সাথে যে চায়না সফর এবং চায়নার সাথে যে সম্পর্কটা, এটাকে ভারসাম্যপূর্ণ একটি আলোচনার মধ্যে আনতে সক্ষম আছে। এই বিষয়টা আমি মনে করি যে এটা বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর যারা চালাচ্ছেন এরা সঠিকভাবে এটা ডিল করতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা বলি যে সেটা হচ্ছে বাংলাদেশের মতো রাষ্ট্র, এইটা হচ্ছে গণতান্ত্রিক বিশ্বের সাথে যে ডিল করার জন্য এটা সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে সাম্প্রদায়িকতা, মৌলবাদ এবং উগ্রবাদ। আমি মনে করি যে বাংলাদেশের এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে যে আমাদের ডক্টর ইউনূস যেভাবে উগ্রবাদ, তারপর এই কী বলে আপনার সাম্প্রদায়িকতা এবং আপনার ইয়াকে কী বলে মব সংস্কৃতিকে, মব কালচারকে যেভাবে তিনি বাড়তে সুযোগ দিয়েছিলেন, বিএনপি সরকার আসার পরে এটা সারা পৃথিবী কনভিন্স, যে অন্তত আমেরিকা তো কনভিন্স তো বটেই, যে এখানে উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা প্রশ্রয় পাচ্ছে না। তো আমি আপনাকে বলছি যে বাংলাদেশে একটা জিনিস আপনি হয়তো আমাকে বলবেন যে আপনারা তো 22 বছর প্রায় জামাতের সাথে আপনাদের নির্বাচনী সমঝোতা ছিল। আমি তারপরেও বলবো যে বিএনপি এটা স্পষ্টায়ন করতে পেরেছে সারা পৃথিবীর গণতান্ত্রিক শক্তির কাছে যে বাংলাদেশ এখন এই মুহূর্তে সাম্প্রদায়িকতা, উগ্রবাদ এটা বাড়তে পারছে না, প্রশ্রয় তো পাচ্ছেই না গভর্নমেন্টের কাছে। তো আমি মনে করি যে অন্যান্য গণতান্ত্রিক শক্তি যারা আছেন তারা যদি এটা সঠিকভাবে সহযোগিতা করেন, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অত্যন্ত সফলভাবে, আমি মনে করি সফলভাবে, এবং সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদকে এটা তারা সাইজ আপ করতে পারবেন। এবং আপনি দেখবেন যে গত বিশ্বকাপের সময় যে অহেতুকভাবে যে কলেমা খচিত পতাকা যে বিভিন্ন জায়গায় উড্ডয়ন হলো, এটাকেও সরকার বিভিন্নভাবে আমি মনে করি অত্যন্ত সফলভাবে ডিল করতে পেরেছে। তো আমি মনে করি বাংলাদেশের উন্নয়নের প্রধান বাধার নাম হচ্ছে এখন সাম্প্রদায়িকতা। তো সাম্প্রদায়িকতাকে যদি সঠিকভাবে এটাকে সাইজ আপ করা যায়, তাহলে বাংলাদেশের যে মানুষের যে শক্তি, মানুষের যে উৎপাদন সক্ষমতা, এটা বেড়ে যাবে। জি, ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জটি দেখছেন যে উগ্রবাদ বা সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ। কিন্তু এই যে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, এটি বাংলাদেশের এক ধরনের রাজনৈতিক ব্যবহার হয়েছিল বলে বিএনপির পক্ষ থেকে কিন্তু সমালোচনা ছিল যে আওয়ামী লীগ এটিকে জুজুর ভয় দেখিয়ে তারা বিশ্বকে একভাবে বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ ছাড়া এদেরকে মানে নিয়ন্ত্রণে রাখা যাবে না। মানে এটির আসলে একটা রাজনৈতিক ফায়দা বর্তমান সময়ে বিএনপিও নিতে চায় কিনা, এই প্রশ্নটা আমি করতে পারি কিনা। ডাক্তার সাজিদুল হক, আপনি কিভাবে দেখেন যে সাম্প্রদায়িকতা, উগ্রবাদটা আসলে সামনে চ্যালেঞ্জ 24-এর
যে ক্ষমতার পট পরিবর্তন ঘটলো, তারপর এই শক্তিটা সামনে এসছে এবং নানাভাবে নীতিকে প্রভাবিত করবার চেষ্টা করছে, এবং এটি আসলে বিএনপির সামনে একটি বড় চ্যালেঞ্জ কিনা? আগে আমাদের আপনার প্রশ্নের ওই অংশটাকে পরিষ্কার করতে হবে, উত্তরটা পরিষ্কার করে করতে হবে যে বাংলাদেশে যেটা ঠাকুর ভাই বললেন এবং যেটা আসলে আমরা দেখি এবং এটা আমরা অনুভব করি, আমরা আমাদের মাথা দিয়ে অনুভব করি, চোখ দিয়ে অনুভব করি, চামড়া দিয়ে আমরা অনুভব করি যে বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে বা ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে এবং আরও উগ্রতর যে তার ভার্সন আছে সেইটা বাংলাদেশে এক্সিস্ট করে এবং এটা অনেক বেশিভাবে বাংলাদেশে এক্সিস্ট করে। এই রিয়েলিটিটা নিয়ে আসলে রাজনীতি করাটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এটা একটা সমস্যা, ঠিক আছে? এটা আমাদের সবাইকে কুড়ে কুড়ে খাবে। এটা কোনো কনস্পিরেসি থিওরি না, এটা কোনো কিছু না, এটা একটা সমস্যা। এখন এই সমস্যা নিয়ে আওয়ামী লীগ হচ্ছে দেখা গেছে সে নির্বাচনে জিততে পারবে না, সে নির্বাচনে করছে চুরি, করছে প্রহসন। সেই প্রহসনটাকে ঠেকানো জাস্টিফাইড করতে গিয়ে সে নানান জায়গায় প্রচার করছে, ভাই আমি না থাকলে তো দেশটা জঙ্গিদের হাতে চলে যাবে। এইটা দিয়ে সে তার অপকর্মগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এখন সে একটা নেগেটিভ রোল প্লে করছে, সে একটা ভুল বা একটা মানে পাপাচার করছে, সেই কারণে আমার কাছে সাম্প্রদায়িকতা ভালো হয়ে যাবে না তো, ঠিক আছে? আমার কাছে সাম্প্রদায়িকতা ভালো হওয়ার কোনো সুযোগ নাই, জঙ্গিবাদ ভালো হওয়ার সুযোগ নাই। সে এই রোগকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছিল, ফায়দা নেওয়ার চেষ্টা করছিল। তাই বলে কি আমি এই রোগকে এখন গলা জড়ায় নিব যে বাবা তুই আমার বন্ধু, শত্রু আমার বন্ধু? না, এই ক্ষেত্রে শত্রু বন্ধু তত্ত্ব টিকবে না। এবং বাংলাদেশের হচ্ছে 24 আগস্ট থেকে 26 মানে এই যে 2টি বছর কেটে গেল গণ অভ্যুত্থানের পর, এই 2টি বছর সাক্ষ্য বাংলাদেশের মানুষ প্রতিদিন পলে পলে অনুভব করছে যে আমরা দেখা গেছে যে মানে একটা বিপদ থেকে বাঁচছি কিন্তু অনেক বড় আপদের সাথেও কিন্তু আমাদের মোকাবেলা করতেছে। এই আপদকে আমাদের কোনোভাবেই কনসেশন দেওয়ার কোনো সুযোগ নেই। একই রকমভাবে এই সাম্প্রদায়িকতার আপদের বিরুদ্ধেও আমাদের লড়াইটা লড়তে হবে আর কি, এবং সেটা আমরা লড়ছি। তবে এখানে একটা কথা, সফরের সাথে এটার কোন সম্পর্ক? এটার একটা সম্পর্ক ক্ষেত্রে আমি অতটা দেখি না। আমি একটা মানে কথা একটু মানে এটাকে ঠাকুর ভাইয়ের কথা ঠিক মানে না, আমি তার কথার সাথে কথাটা সম্পূরক হিসেবে যুক্ত করতে চাই যে শুধু কি সাম্প্রদায়িকতা আমার দেশের জন্য সমস্যা না, আমার দেশের জন্য 8টা সমস্যা আছে। সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ। আমার দেশে বেসিক্যালি 2-3টা বড় সমস্যা। একটা হলো গিয়ে সাম্রাজ্যবাদ আর সাম্প্রদায়িকতা। আমরা যদি সাম্রাজ্যবাদকে ভুলে গিয়ে সাম্প্রদায়িকতাকে বেছে নিই তাহলে আমার মনে হয় আমরা বিপদে পড়ব, এবং সেই বিপদটা কিন্তু আমরা অলরেডি পড়তে চলেছে। আপনি সার্জিগুরের সফরটাকে অত্যন্ত পজিটিভলি আপনি বলার চেষ্টা করছেন, বলার চেষ্টা করতেছেন মোশাররফ ভাই, কিন্তু আমি খুব একটা পজিটিভ দেখছি না। এখানেও কিছু ক্রুড রিয়েলিটি আছে। এখানে তো আমেরিকার একটা এশিয়ান প্যাসিফিক স্ট্র্যাটেজি, এটা তো কোনো কনস্পিরেসি থিওরি না, এটা সত্য যে সে একটা প্রকাশিত তাদের স্ট্র্যাটেজি। এখানে কোনো ঢাক গুড়গুড় নাই। এবং স্ট্র্যাটেজিটা কি? তারা চীনকে ঘিরে ধরতে চায়, ঠিক আছে? এবং এর জন্য তারা একটা কোয়াড নামে একটা সংগঠন তৈরি করছে। সেই সংগঠনে বাংলাদেশকে তারা বারবার পুশ করছে তুমি যে একটা সদস্য হও। বাংলাদেশ সেটার সদস্য হয় নাই, ঠিক আছে? বাংলাদেশ সেটার সদস্য হয় নাই আর কি। তো এই যে বিষয়টি, এবং আপনি যে ART, এই যে অ্যাক্ট অন রেসিপ্রোকাল ট্যারিফের যে ট্রিটিটা আপনি করছেন, যেটাকে আমরা বাণিজ্য চুক্তি বলে জানি, সেই চুক্তির কিন্তু একটা বড় অংশ নন ডিসক্লোজার আছে এখন পর্যন্ত। আপনি জানেন না, আমিও জানি না, বাংলাদেশের সাধারণ মানুষ জানে না, মানুষের বড় বড় নেতারা জানে কিনা জানি না, আমি শিওর মোশাররফ ভাই ঠাকুর ভাইয়ের মতো সৎ মানুষও জানে না, ঠিক আছে? কিন্তু জানে আবার হলো জামাত ইসলামের অনেকে জানে, এনসিপির অনেকে জানে, হচ্ছে আবার ওনাদের একটা পররাষ্ট্রমন্ত্রী আছে, আমাদের হচ্ছে গিয়ে খলিলুর রহমান, যাকে কয়দিন আগে বিএনপি নেতারা রজা রহমান বলতেন, এখন খলিলুর রহমান আবার বলেন, ঠিক আছে? তাদের একটা পরিবর্তন হয়েছে তাদের বলার মধ্যে দিয়ে। তো এই জায়গাটা ইনাদের এই সব কিছু মিলে না আমি আসলে বিশ্বাস করতে পারি না। আর আগের থেকে একটা ছোটোবেলা থেকে একটা জিনিস আমরা খুব মানে পরীক্ষিতভাবে আমাদের কাছে প্রতিষ্ঠিত, আমেরিকা কারো বন্ধু হইতে পারে না। আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর কোনো অভাব নাই। ফলে সার্জিও আগুয়েরো কোন খেলা নিয়ে আসছে, একটা চুক্তি যেহেতু দেশের স্বার্থের একটা চুক্তি যেহেতু নন ডিসক্লোজারে রাখেন আপনারা, তো সেই আলোচনাগুলো হয়তো নন ডিসক্লোজার আছে, ঠিক আছে? এবং এই জি ধন্যবাদ। প্রসঙ্গ মোশাররফ ঠাকুর ভাই, যে আলোচনাটি হচ্ছে যে সার্জিও আগুয়েরো আপনি সাম্প্রদায়িকতাকে শত্রু হিসেবে চিহ্নিত করেছেন বা উগ্রবাদ, সন্ত্রাসবাদ, কিন্তু সার্জিও আগুয়েরো সাম্রাজ্যবাদের প্রতিনিধি বলবার চেষ্টা করছেন রুবেল ভাই।
এবং সাম্রাজ্যবাদ তাদের স্বার্থ ছাড়া তারা চলে না। আমরা তাদের সাথে চুক্তি করলাম, এক ধরনের অসম চুক্তি, সার্বভৌমত্বের বিরোধী চুক্তি সেটি, এবং তাদের উদ্দেশ্য খুব একটা ভালো হয় না বলে বলা হচ্ছে। তো এই মানে কনটেক্সটটিকে আপনারা কিভাবে দেখছেন, যে আমরা কি আসলে চায়না ভার্সেস আমেরিকা কোনো দিকে আমরা এক ধরনের খপ্পরে পড়বার এক ধরনের পরিস্থিতির মধ্যে যাচ্ছে কিনা? অনেকে বলছেন যে ভূ রাজনীতির খেলা চলছে, আমরা গুটি হিসেবেই ব্যবহার হচ্ছি। আপনি দেখবেন যে বাংলাদেশে এইরকম পরিস্থিতি বহুবার উদ্ভব হয়েছে। আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমানের শাসনামলে আমাদের ওনার যে সাথে যে কাজ করতেন হক কথা পত্রিকার সম্পাদক, ওই ভদ্রলোকের একটা লেখা বই আছে, সেখানে তিনি একটা গল্প সুন্দরভাবে বিধৃত করেছেন। সেটা হচ্ছে যে একদিন সকালবেলা ফজরের নামাজের পর মৌলানা কিছু পকেটে হাত দিয়া কিছু খুচরা পয়সা দিয়া বললেন, বাড়ি তো বাড়ি তুমি ঢাকা চলিয়া যাও। তো যাই হোক, তারপর ঢাকা পাঠালেন। উনি মহাখালী এসে দেখেন দুপুর গড়িয়ে গেছে তখন। তো তিনি দেখলেন যে অসংখ্য মাইক বাজতেছে, মৌলানা ভাসানী আজ বিকাল 4টায় আধিপত্যবাদের বিরুদ্ধে ভাষণ দেবেন পল্টনে। তো যাই হোক, এখানে কাজী জাফরেরা তখনও নেপে আছেন, আরশাদ খান মেনন তখনও নেপ করেন। এরা সবাই জম্প বাড়তেছে যে বিএনপির অপোজিটে যে এখন যে একটা ভাসানী মিলনায়তন আছে, এইটাতে অফিস ছিল। তো যাই হোক, উনি আইসা দেখলেন যে উনি জিজ্ঞেস করলেন যে তারা জিজ্ঞেস করলেন যে তো বাড়ি তুমি তো আসিয়াছো টাঙ্গাইল থেকে, তো কে মাইকিং করিতেছে, কে কী করিতেছে? তো তারা বললেন যে হ্যাঁ, মৌলানা আমাকে পাঠিয়েছেন, আজকে বিকাল 4টায় ভাষণ দেবেন পল্টনে। তো সবাই বাড়ি ঘরে চলে গেলেন। বিকাল 4টায় পল্টন ময়দানে এসে কে বক্তৃতা করতেছিল, মৌলানা ভাসানী একটি স্টারলেট গাড়ি থেকে নেমে তিনি বললেন হক্ক, মানে সড়ক বক্তৃতা করলেন। লুৎফুর রহমানের পোলা মুজিব, তোমাকে আমি এই বানাইয়াছিলাম, আগামীকাল নাকি বাংলাদেশকে হুগলির বাংলাদেশের বন্দরকে নাকি হুগলির কাছে ইজারা দেওয়ার জন্য আয়োজন করিতেছ। এই পররাষ্ট্রমন্ত্রী এবং আসবেন, বাণিজ্যমন্ত্রী আসবেন। তো যাই হোক, রাত্রে দেখা গেল যথারীতি 4টা পত্রিকায় ব্যানার হেডলাইন আসলো, মৌলানা ভাসানী এই বলেছেন, সারা বাংলাদেশে আগুন জ্বালাইয়া দেব। ইত্তেফাক, অবজারভার, দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস। পরের দিন ভোরবেলা দেখা গেল যে দুইটা মন্ত্রণালয় চেঞ্জ হয়েছে। আব্দুস সামাদ আজাদের জায়গায় আইনমন্ত্রী কামাল হোসেন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আর আবু হেনা কামরুজ্জামান এইচএম কামরুজ্জামানের জায়গায় খন্দকার মুশতাক বাণিজ্যমন্ত্রী হয়েছেন। এবং যাই হোক, বাকি যেটা এইখানে এদেরকে পাঠানো হলো পত্রিকা 4টা দিয়ে। তারপরে বাড়ি বলছেন যে উনি ঢাকা আসিবার আগের রাত্রে যারা প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঠে গিয়েছিল, এদেরকে আর্মি তাড়াই দিয়েছিল। বোঝা গেল যে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি হয়তো মৌলানার কাছে গিয়েছিলেন। তো এখন আসুন, মৌলানা শেখ মুজিবকে ইন্ডিয়া যখন আধিপত্যবাদ যখন এইভাবে চাপ দিচ্ছিল যে পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লক থেকে চালানো হবে, আর বাংলাদেশের বন্দর হুগলির পাড়ের থেকে কলকাতা থেকে চলবে, তো শেখ মুজিব মৌলানা ভাসানীর কাছে আশ্রয় নিয়ে এইভাবে বার্গেনটা করেছেন, এইভাবে যে মৌলানা ভাসানী 95 বছর, 93-94 বছর বয়স, আর কয়দিন বাঁচবে, আমাকে একটু সময় দেন। আপনি কি মনে করেন এটাকে যোগ করে দেন? ডক্টর ইউনূসকে বলতে পারতেন না আর 3 দিন নির্বাচিত সরকার আসছে 12 তারিখে, আপনারা আমাকে অন্তত রেহাই দেন আল্লাহর হস্তে, 3 দিন পরে নির্বাচিত সরকার আসছে, যাহা করে করুক, আমাকে ভাই আল্লাহর হস্তে মাফ করে দেন। না, প্রশ্নমন্ত্রী খলিলুর রহমান তিনি কিন্তু বলেছেন এটা বিএনপির সম্মতি আছে, এই চুক্তিতে বিএনপির সম্মতি ছিল। আমি বলছি ইউনূসের হাতে এই অজুহাতটা ছিল কিনা। না, পারতেন কিনা আমরা জানি, তিনি পারেননি, কিন্তু বিএনপির সম্মতি ছিল বলে বলা হয়েছে। যখন রাজনৈতিক নেতাদের শত দোষ থাকলেও দেশপ্রেমের প্রশ্নে
দেশপ্রেমের প্রশ্নে খুব একটা সমস্যা থাকে না। ডক্টর ইউনূসের আমল যত ভালো বলেন, ইমান নাই। আর রাজনৈতিক নেতাদের ইমান আছে, আমল হয়তো একটু সমস্যা, আমলে একটু সমস্যা আছে। তো আমি আপনাকে বলছি, তো এই জন্য রাজনৈতিক নেতাদের হাতে দেশ অনেক বেশি নিরাপদ। আমি আপনাকে বলি, যদি গণতান্ত্রিক সরকারের কাছে আসতো, গণতান্ত্রিক সরকার নিঃসন্দেহে বলতো যে আমাকে 2.5 বছর 3 বছর দেশ চালাইতে দেন, এরপরে আমি দেখবো ভাই, আমি এই মুহূর্তে আমি গণবিরোধী কোনো কাজ করতে পারবো না। সরি, এখন কি কিছু বলতে পারছে না, মানে এখনো তো এখন তো ওটা ও করে গেছে, ইউনূস তো করে গেছে। আজকে একটা সেমিনারে দেখবেন, আজকে একটা সেমিনারে ইউনূসের বিশেষ সহকারী একজন বলছে যে আমেরিকা যদি চুক্তি না করেও এটা ইম্পোজ করতে চাইতো, বাংলাদেশ নাকি এটা করতে বাধ্য ছিল। এটা ইটস নট রাইট। তো আমি আপনাকে সর্বশেষ কথা বলি, এই সার্জিও গোরের যে সফরকে কেন্দ্র করে আপনি দেখবেন ডক্টর ইউনূসের যে বাচ্চা কাচ্চারা, এরা বিভিন্ন জায়গায় গিয়া মারিস না কেন আমাকে, মারিস না কেন আমাকে, মার আমাকে, মার আমাকে, একটু মার, একটু চোর দে, একটু থাপ্পড় দে, আমার গাড়িটা একটু ভাঙ। আচরণ করেছে। আসবো মোশাররফ ভাই, একটু সাজিদুল হক ভাই আপনার কাছে আসতে চাই। যে কথাটা বলছে যে এই যে এখন বাণিজ্য চুক্তির কথা বললে বলা হয় যে ডক্টর ইউনূস যেটা করেছে, হ্যাঁ তিনি তো না করলেও পারতেন, নির্বাচিত সরকারের জন্য রাখতে পারতেন, কিন্তু এখন বিএনপির এ বিষয়ে কিছু করবার আছে কি না? মানে বিএনপি ডক্টর ইউনূসকে দায়ী করছে, কিন্তু এই চুক্তি তো বাতিল করার বা কোনো উদ্যোগ বা কোনো আলোচনাও বিএনপি আনছে না। ধন্যবাদ। এখানে দুটো বিষয়, এক হচ্ছে বিএনপিকে তো একটা মহা গ্যারাগোলে ফালাই দিছে আর কি, মানে হাত পা বাইদে বলে সাঁতার কাটো, এইভাবে ধাক্কা মেরে তারা হচ্ছে এখন নামাই দিছে আপনার হচ্ছে জলাশয়ের মধ্যে। তো বিএনপির জন্য খুব চ্যালেঞ্জিং হইলেও আমরা হচ্ছে প্রথম একটা সমস্ত বামপন্থী রাজনৈতিক দলগুলো মিলে নির্বাচনের পর আমরা একটা সংসদ অভিমুখে মিছিল করেছিলাম। এই মিছিলটা আমার জীবনে একটু ব্যতিক্রমী, কারণ আমি বা আপনারা যারা ছাত্র আন্দোলন করেছেন প্রায় আমরা সংসদ ভবন অভিমুখে মিছিল করেছি, বা বিভিন্ন মন্ত্রণালয় বহু আগেই আমাদেরকে পুলিশ আটকে দেয়, পুলিশ ধাক্কাধাক্কি করে, নিপীড়ন করে, পিটায়, ইত্যাদি ইত্যাদি হয়, লাঠি হয়, টিয়ার গ্যাস হয়, আর বড় সড়ো ব্যাপার হলে তো গণঅভ্যুত্থানের সময় গুলিও চলে। আমার জন্য এটা একটু ব্যতিক্রম যে আমি এই প্রথমে একটা মিছিল, যেটা হচ্ছে প্রেস ক্লাব থেকে হেঁটে একদম সংসদ ভবনের গোড়া পর্যন্ত যেতে পারলাম, কোনো পুলিশ নেই, সংসদের গোড়ায় পুলিশ দাঁড়িয়ে আছে। আমি বললাম এটা চমৎকার ব্যাপার, কিন্তু একটু কষ্টের ব্যাপার, 7 কিলোমিটার হাঁটতে হইলো। কিন্তু হাঁটার পর দেখলাম খুব আন্তরিকভাবেই হচ্ছে স্পিকারের কাছে আমাদের 5 জন শীর্ষ নেতৃত্ব বামপন্থী বিভিন্ন দলের, তারা গেলেন, যার পর আলোচনা হলো। এবং সেই আলোচনার পর বা সেই আলোচনার সময়কালে আমরা যা বলেছিলাম মাননীয় স্পিকারকে সংসদের, যে আপনারা এই বিষয়টাকে সুযোগ আছে, এটাকে সংসদে উত্থাপন করার মধ্যে দিয়ে সংসদে এটা আলোচনা করুন, পর্যালোচনা করুন, এটা রিভিউ করে বাতিলেরও সুযোগ আছে। এবং পৃথিবীর 2-1টা দেশ বা মালয়েশিয়া, তখন কয়েকদিনের মধ্যেই মালয়েশিয়া এটা বাতিল করছে, মালয়েশিয়া বাতিল করবে। আর যেই ট্যারিফ অ্যাক্টের উপরে এইটা দাঁড়িয়ে আছে, সেইটাই তো হচ্ছে কি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে আমেরিকার। তো ফলে সুযোগ আছে, এটাকে পরিবর্তন করবার সুযোগ আছে। এইভাবে করে আমরা এটা আবেদন বা আমরা দাবিটা জানিয়েছিলাম আর কি। তো সেই জিনিসটা আসলে হচ্ছে এখন তো বল বিএনপির কোর্টে, এখন শুধুমাত্র বলটা যদি আমি ইউনূসের কোর্টে দিয়েই বলি, হ্যাঁ অবশ্যই ইউনূস যা করেছে এটা একটা মহা সর্বনাশ করেছে, এবং এটা হচ্ছে বহুকাল বাংলাদেশে আলোচিত হবে আর কি। এর বিনিময়ে আমেরিকা আসলে আমাদের কি দিয়েছে, মানে বিনিময় আমেরিকা আসলে কি দিয়েছে সেটা একটা দেখার বিষয়। আমেরিকা আসলে বিনিময়ে কিছু দেয় নাই, আমেরিকা আসলে বিনিময়ে কাউকে কিচ্ছু দেয় না। দেখেন পৃথিবীতে যত যুদ্ধ হয়, বিগ্রহ হয়, সব দেশের 12টা বাজে। জাস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যদি চিন্তা করেন, ইংল্যান্ডের অবস্থা খারাপ হয়েছে, ফ্রান্সের অবস্থা খারাপ হয়েছে, জার্মানি তো হারিয়ে গিয়ে একেবারে শেষ, ইটালির অবস্থা একেবারে শেষ, ঠিক আছে, জাপানের অবস্থা একেবারে শেষ, সবার অবস্থা খারাপ, সোভিয়েত ইউনিয়নের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো। কিন্তু একটা দেশের অর্থনীতি আরও ভালো হয়েছিল, দেশটার নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ওরা হলো খুব মানে এই ধান্দার ব্যাপারে খুব, বিশ্বযুদ্ধের পরে তারা সুপার পাওয়ার হয়ে গেল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমেরিকা মানে আসলে কাউকে কিছু দেয় না, তাদের কাছ থেকে একটু নেয় আর কি। আসবো মোশাররফ ঠাকুর ভাই, একটা আজকে গুরুত্বের সাথে সংবাদ প্রকাশিত হয়েছে যে আগামী সপ্তাহেই 45 বা 46 জন শীর্ষস্থানীয় যে সংস্থাগুলো আছে তাদের প্রতিনিধি বাংলাদেশে আসবেন,
বাংলাদেশের বিনিয়োগ বাণিজ্য বিষয়ে কথা বলবার জন্য, এবং সেখানে বলা হচ্ছে যে তথ্য প্রযুক্তি, তারপর ওষুধ শিল্প, সুতা, এইসবের সাথে বাংলাদেশে আমেরিকার বিনিয়োগের খুব বেশি আমরা কিন্তু উদাহরণ দেখি নাই। মানে এটা যে বিনিয়োগের কথা বলা হচ্ছে নাকি তাদের ওই যে বাণিজ্য চুক্তির এটা কিভাবে বাস্তবায়ন হবে সেদিকেই আসলে যাবে, মানে আচ্ছা, জিনিসটা কি? আপনারা তো দুজনই একই লাইনের মানুষ, হ্যাঁ। তো না না, এই প্রশ্ন জনগণের প্রশ্ন। হিসাবটা হচ্ছে পুঁজির একটা নিজস্ব ক্যারেক্টার আছে, পুঁজির নিজস্ব একটা ক্যারেক্টার আছে। পুঁজি মানুষের মতো সে নিরাপত্তা খুঁজে, কোন জায়গায় সে উষ্ণ অবস্থা আছে, তার নিজস্ব পুঁজির নিজস্ব নিরাপত্তা, পুঁজির নিরাপত্তা, তারপর আদার্স যে ওম যেটা সে চায়, তো পুঁজি সেখানে যায়। আপনি নিশ্চয়ই জানেন যে কয়েক বছর আগে বাংলাদেশ থেকে প্রচুর লোক গিয়ে ভিয়েতনামে গিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি করেছে, এটা জানেন নিশ্চয়ই। জি জি। তো মানে পুঁজি দেখে কোন জায়গায় সে বেড়ে উঠবে, কোন জায়গায় তার বেড়ে ওঠার একটা পরিস্থিতি, নিরাপত্তা বা নিশ্চয়তা আছে, সেখানে সে যাবে। সেখানে যায়। এটা পুঁজির এই ক্যারেক্টার অনুযায়ী। তো আমি মনে করি যে বাংলাদেশে যে শেষের হাসিনার শেষের যে 6-7 বছর, বিশেষ করে 18 সালের পরে বা 14 সালের 5ই জানুয়ারির পরে বাংলাদেশকে পুঁজি কোনো অবস্থাতেই একটা ভালো স্থান মনে করে নাই, তার নিরাপদ স্থান মনে করে নাই। এবং সবাই মনে করছিল যে শেখ হাসিনা আরও আগে বিদায় হবেন এবং দেশে একটা টালমাটাল অবস্থা হবে, দেশে একটা গণঅভ্যুত্থান পরিস্থিতি 18 সালের পরের থেকে বিরাজমান ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে পুঁজি যে বেড়ে ওঠার যে পুঁজির বিকাশের যে ব্যবস্থাটা নিরাপদ ব্যবস্থা কখনোই মনে হয় নাই। আমার মনে হয় যে এখন কি সেটা হচ্ছে বাংলাদেশে আমরা যদি সঠিকভাবে সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যের পরিবেশ ডিল করতে পারি, এবং আমি সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ এগুলোকে যদি আমরা একেবারেই সাইডলাইন করে দিতে পারি, তাহলে বাংলাদেশে পুঁজির বিকাশের একটা স্থান আছে। এবং বাংলাদেশে আমি মনে করি আরেকটা ভালো দিকে তারেক রহমান নজর দিতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির সাথে আমাদের একাডেমির দূরত্ব। ইন্ডাস্ট্রির সাথে আপনি যে আপনার বাচ্চা বললেন যে সিএসসি পড়তো, আমি যতটুকু জানি ব্র্যাক, তারপর নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, তারপর ইউআইইউ, এরা সবাই যে তাদের কোর্স আউটলাইনকে একেবারে কোর্সকে তাদের যুগোপযোগী করতে চাচ্ছে। একেবারেই ধরেন যে ইন্ডাস্ট্রিতে যে ল্যাঙ্গুয়েজগুলো পড়ানো, যেমন ধরুন পাইথন বা আদার্স অপ্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজ প্রায়োগিক বিষয়গুলো শেখাবে, প্রায়োগিক বিষয়গুলির কাছাকাছি যা কিছু লাগবে সেটাই শেখাবে, প্রায়োগিক বিষয়গুলির কাছাকাছি সেটা একটা ব্রিজ আপ হওয়া দরকার। সরকার ইউজিসি এবং ইউনিভার্সিটির সাথে, মানে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির সাথে এই বিষয়টা ব্রিজ বা সমন্বয় করবেন, করে আমার ইন্ডাস্ট্রিকে, আমার একাডেমিকে যদি একেবারেই যুগোপযোগী করেন, তাহলে বাংলাদেশের ছেলেমেয়েরা বের হয়েই ইন্ডাস্ট্রিতে যেতে পারবে। আর না হলে ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রিতে এসে প্রথম 3 থেকে 5 বছর বাচ্চারা বেগার খাটতে হয়। বেগার শব্দটি আমি বেগার বললাম, বেগারই তো, যে বেগার খাটে মানে বিনা পয়সায় খেটে কাজ শিখে তারপর ইন্ডাস্ট্রিতে আত্মীকরণ হয়, মানে লেখাপড়ার সাথে কাজের আসলে সঙ্গতি বা সামঞ্জস্য নাই, এই যে সঙ্গতিটা নাই, এইটাকে আমার মনে হয় দ্রুত, এই অসঙ্গতি অবস্থা যে এটাকে দ্রুত দূর করা দরকার এবং ইন্ডাস্ট্রি একাডেমির সাথে একটা সামঞ্জস্যতা আনা দরকার। এটা আমি মনে করি জরুরি প্রয়োজন। ডাক্তার সাজিদুল হক, আপনার কাছে আসতে চাই ওই প্রশ্নটা নিয়ে। মোশাররফ আহমেদ ঠাকুর ভাই যেটি বললেন যে কুসুম পরিবেশ চায় পুঁজি, তো বাংলাদেশের বর্তমান যে রাজনীতি বা রাজনৈতিক পরিস্থিতি, সেটি কি সেই পরিবেশটা তৈরি হচ্ছে কিনা? বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি কিছু সংকট আমরা সবসময় দেখি। আমরা দেখছি যে এই সরকারের 5 মাস বা 6 মাসের মাথায় সরকারকে পদত্যাগ করাতে বাধ্য হবে, তার পরিণতি আগের সরকারের মতো হবে, এই ধরনের রাজনীতির বক্তব্য দেখছি। জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন নিয়ে এক ধরনের ফ্র্যাকচার আছে রাজনীতির মধ্যে, তো সেটি কোনো রকম প্রভাব ফেলবে কিনা সামনের দিনে রাজনৈতিক পরিস্থিতি? আমরা এনসিপির উপরে এক ধরনের হামলার ঘটনা দেখলাম, এটা কিছু বার্তা দিচ্ছে কিনা, কি মনে হয়? ধন্যবাদ। আমি প্রথমত খুবই একমত ঠাকুর ভাইয়ের সাথে। সেটা হচ্ছে যে পুঁজি, সেটা দেশি পুঁজি হোক বা সেটা বিদেশি পুঁজি হোক, সে সবসময় একটা স্ট্যাবিলিটি চায়। আপনার আনস্টেবল জায়গায় পুঁজি বিনিয়োগ হয় না। এমনকি দেখবেন যে
ইন্টিরিমের যে 18 মাস কয়টা পুঁজি ইয়ে হয়েছে, বরঞ্চ আমরা প্রথম টক শোতে গিয়ে দেখেছি আর কি, যারা ইউনুস সাহেবের স্থাপক ছিলেন, আর ইউনুস সাহেব হচ্ছেন একজন সোশ্যাল বিজনেসম্যান, বিশাল ব্যাপার স্যাপার। এখন বাংলাদেশে পুঁজির বন্যা বয়ে যাবে আর কি, ইন্টারন্যাশনাল প্লেয়ার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। চাকুরির বন্যা বয়ে যাবে, চাকুরির বন্যা বয়ে যাবে, ব্যবসার বন্যা বয়ে যাবে, বিনিয়োগের বন্যা বয়ে যাবে। এবং আমরা তো প্রথমত বিশ্বাস করেছি যে হইতেও পারে, তো কিন্তু পরে দিনে দিনে আমাদের বিশ্বাস একদম কাচের টুকরার মতো ভেঙে চুরে শেষ হয়ে গেছে আর কি। তো এখন তো একটা গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হয়েছে। গুরুত্বপূর্ণ শর্তটি হচ্ছে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার এসছে এবং সে 5 বছর থাকবে, এবং 5 বছর পর আবার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট। 5 বছর থাকবে তার গ্যারান্টি বা নিশ্চয়তা। আমি আর কথাটা শেষ করি। এরকম একটা জিনিস এসেছে, এটা একটা কমন কনসেন্টের মতো জায়গা। এখন এই জায়গাটাতে একটা সংকট আছে। সংকটটা হচ্ছে যেটা আপনি উল্লেখ করেছেন, যে একদম ডে 1 থেকে যেই দিন আপনারা দেখেছেন যে ওই বিএনপির সংসদ সদস্যরা এই সংবিধান সভার করেন নাই, শপথ নেন নাই, সেদিন থেকেই আমার মতে যে জামাত এবং এনসিপি এবং বিরোধী দলের ওই অংশটা যারা সংসদের ভেতরে আছে, তারা হচ্ছে বিএনপিকে একটা গাদ্দার হিসাবে ফ্রেমিং করার চেষ্টা করছে, জুলাইয়ের গাদ্দার হিসেবে ফ্রেমিং করার চেষ্টা করছে। এবং এটা করার মধ্য দিয়ে তারা বলতেছে এরাও আওয়ামী লীগের মতো আমরা তাদেরকে ফেলে দেব। কিন্তু আমার কাছে খুব মজা লাগে যে তারা হচ্ছে বোধহয় কি টাইম স্পেস মিস করতেছে কিনা, সময়টা ভুলে গেছে বা ইতিহাসটা ভুলে গেছে কিনা, যে এই দেশে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে মানুষ ভোট দিতে গিয়েছিল এবং তাদের অধিকাংশ মানুষ ভোট দিয়েছিল বিএনপিকে। এই যে ব্যাপারটাই হচ্ছে কিন্তু একটা সেফ গণভোটও ভোট দিয়েছে মানুষ, গণভোটও মানুষ ভোট দিয়েছে, কিন্তু সেই জায়গায় মানুষের অনেক ফ্লেক্সিবিলিটি নিয়ে ভোট দিয়েছে। গণভোট জিনিসটাই করছেন আপনি 4টা প্রশ্ন এমনভাবে করছেন যে আপনি বাস্তবায়ন করবেন 84টা প্রস্তাব, করে রাখছেন 4টা প্রস্তাব, এর মধ্যে অনেক প্রস্তাবে অনেকের আছে নোট অফ ডিসেন্ট। তার মধ্যে হচ্ছে বিএনপি বলছে, বিএনপিকে যেমন মানুষ এইভাবেও ধান শীষে ভোট দিছে, ওইভাবেও হ্যাঁ মার্কেও ভোট দিছে, কারণ আমার তার একটা মতো বলে বসছিল হ্যাঁ ভোট দাও। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা বলছিলাম আমরা না ভোটের প্রার্থী, ঠিক আছে, কিন্তু বিএনপি তো বলছিল হ্যাঁ ভোট দাও। ফলে না ভোটের মধ্যে আমার ভোট আছে, আর হ্যাঁ ভোটের মধ্যে বিএনপিরও ভোট আছে। হ্যাঁ ভোট বলছে, এটা কেন বলছে সেটা মোশাররফ ভাইয়ের উত্তর দেওয়া উচিত। তবে আমি যেটুকু দেখেছি, শুনেছি, বিএনপির কাছে শুনেছি এবং নিজেও উপলব্ধি করছি যে ওটা বলা ছাড়া কোনো উপায় ছিল না। কথায় কথায় কিভাবে বাংলাদেশের নির্বাচনটা বাতিল করে দেওয়া যায়, পারলে 5 বছর থাকেন স্যার, পারলে 50 বছর থাকেন স্যার, ঠিক আছে। ধন্যবাদ সাল ভাই। আমরা ছোট করে আসতে মোশাররফ ভাই, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক ধরনের আলোচনা চলছে। আমরা গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেখলাম, কিন্তু বললেন যে এটা সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী অথবা চেয়ারম্যান। তো এই যে রাষ্ট্রপতির নানা রকম আলোচনা চলছে, যে হঠাৎ করে এই ইত্তেফাক একটা রিপোর্ট প্রচার করলো যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন বা তাই হলে ভালো হবে দেশে আন্তর্জাতিকভাবে। এটিকে আপনি কিভাবে দেখছেন, এই আলোচনাটা কেন আসলো? যাই, আমি মনে করি একজন রাজনীতিবিদ যদি এখন রাজনীতিবিদ জানের রিস্ক নিতে পারেন। আপনি 1996 সালে আপনি দেখবেন যে আব্দুর রহমান বিশ্বাস তার নিজস্ব অতীত রাজনীতির সম্বন্ধে যত সীমাবদ্ধতাই থাকুক, তিনি ওই সামরিক অভ্যুত্থানটা, নাসিমের সামরিক অভ্যুত্থান যেভাবে মোকাবেলা করেছেন যে সাহসিকতার সাথে, তো সেটা ইয়াজউদ্দিন পারেন নাই। অথচ ইয়াজউদ্দিন কিন্তু সজ্জন মানুষ, কোনো সমস্যা নেই। তো সেই জন্য আমি মনে করি যে একজন রাজনীতিবিদদের আমলের সমস্যা থাকতে পারে, কিন্তু ইমানের সমস্যা নাই। ইমান ঠিক আছে, রাজনীতিবিদের ইমানে সমস্যা নাই। দেশপ্রেমের প্রশ্নে সে জীবন দিতে, আপনি দেখেন তো রাজনীতিবিদদের চেয়ে মানুষের অধিকারের জন্য কোন পেশার মানুষ এর চেয়ে বেশি জেল খেটেছে, এর চেয়ে বেশি নির্যাতন শিকার হচ্ছে, রাজনীতিবিদ থেকে বেশি নির্যাতন শিকার হচ্ছে একটা পেশার মানুষকে দেখান আছে। তো এই জন্য আমি মনে করি একজন রাজনীতিবিদ রাষ্ট্রপতি হওয়া সবচেয়ে দেশের মানুষের স্বার্থের জন্য অনেক বেশি নিরাপদ। এইটা হচ্ছে আমার সহজ কথা। ঠিক আছে, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে কি হবে এটা নিয়ে একটু মন্তব্য করবেন কি? আমি মন্তব্য করতে চাই না। ডক্টর ইউনূস, বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ, তো আমি তাও বাংলাদেশ ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে
এই গোলাম ইসাক খানের পরিণতির গোলাম ইসাক খানের কথা মনে আছে, পাকিস্তানের বেনজির ভুট্টো নির্বাচিত সরকারকে বরখাস্ত করে দিয়েছিলেন, অথচ তার ওইটা কিন্তু ছিল না, তার সাংবিধানিক ক্ষমতা এটা ছিল না, কিন্তু তিনি তা করেছেন, সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করেছেন। তো ডক্টর ইউনূস হলে বাংলাদেশ এইরকম ষড়যন্ত্রের শিকার হবে। আপনাকে আরেকটা ছোট্ট জিনিস বলি, যে সাম্প্রদায়িকতা এবং এই যে টিকিট, মাটির নিচের টিকিটের যে ব্যবসাটা, যে কবর থেকে জান্নাতে যাওয়া, কবর থেকে জাহান্নামে যাওয়া, এই একটা বিজনেস, ব্যবসা না, আমি বিজনেসের তো আরেকটা বড়, কবর থেকে জান্নাতে যাওয়া, ঠিক কবর থেকে জান্নাতে যাওয়া ভোটের আগে যেটি বলা হয়েছে যে বেহেশতের টিকিটের কথা। আপনি দেখেন কুড়িগ্রামে সবগুলি আসন জামাত এবং এনসিপি, জামাত পেয়েছে, এটা খেয়াল করছেন? বাংলাদেশের দরিদ্রতম জেলা সাতক্ষীরা অঞ্চলে পেয়েছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে দরিদ্র পীড়িত মানুষকে যে সহজে যে বেহেশতের লোভ দেখানো, জান্নাতের লোভ দেখানো যায়, একটা সচ্ছল মানুষকে ঠিক এইভাবে জান্নাতের লোভ দেখানো যায় না। তো এই জন্য আমি মনে করি বাংলাদেশে সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসবাদ, উগ্রবাদকে মোকাবেলার জন্য বাংলাদেশের মানুষের জীবনযাত্রার বিকাশ দরকার, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নয়ন দরকার, বাংলাদেশের কল্যাণধর্মী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিকাশ দরকার। বলছেন মোশাররফ ভাই, কিন্তু এই যে যদি মানুষের অর্থনৈতিক জীবনে নিশ্চয়তা না থাকে, বেকাররা যদি চাকরি না পায়, মানুষের যদি সামাজিক জীবনে স্বস্তি না থাকে, তাহলে সেখানে দারিদ্র্যকরণ প্রক্রিয়া বেড়ে যায়, সেখানে ধর্মের গোঁড়ামি প্রচ্ছন্ন মানে স্থায়ীভাবে বসে। বাংলাদেশের সেই প্রক্রিয়াটা আমরা একটা স্থায়ী সরকার পেলাম। রবিউল ভাই, আপনার কাছে আসতে চাই যে আমাদের বিনিয়োগ পরিস্থিতি, বেকারদের চাকরি, মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে যে সংকট, গ্যাস জ্বালানির সংকট, এগুলোর মধ্য দিয়ে এক ধরনের বাস্তবতা আছে। তো এখান থেকে সরকার কিভাবে এটাকে মোকাবেলা করবে বলে আপনি মনে করেন? এটা একটু কঠিন। তারপর আমার মনে হয় যে সাহস করে জনগণকে সাথে নিয়ে, ঠিক আছে, পরিস্থিতি মোকাবেলা করা দরকার। এবং এখানে প্রথম যেটা হচ্ছে, এখানে আমার যে রিয়েলিটি সেটাকে মানে স্বীকার করে নিতে হবে। জনগণকে বলতে হবে আমার কাছে এই আছে, আমার কাছে এই নাই, ঠিক আছে। আমার হাতে সবচেয়ে বড় কথা, কোনো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নাই যে আমি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ ঘষবো, আলাউদ্দিনের চেরাগ ঘষবো আর সমস্যার সমাধান হয়ে যাবে, নাই। কিন্তু কেউ তো বলছে আমার কাছে প্রদীপ আছে, যারা প্রদীপ আছে আমাকে ক্ষমতা দাও। ওটা কিন্তু জনগণ আবার বোঝে, জনগণ কিন্তু এত বোকা না, ঠিক আছে। জনগণ বোঝে যে কোনো আশ্চর্য প্রদীপ তাদের কাছে নাই, ঠিক আছে। কিন্তু জনগণের কাছে অ্যাসিওর করে নেওয়া দরকার যে আমরা এই কোন পর্যন্ত করতে পারবো যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের সমর্থন দেন। তবে আমার কাছে যে কথাটা বারবার বলা উচিত বিএনপির, যে এই মুহূর্তে দেশকে ডেভেলপ করতে আমার অনেক বিনিয়োগ দরকার, অর্থনীতিকে চাঙ্গা করতে বিনিয়োগ দরকার, আমার বন্ধ কলকারখানাকে চালু করতে বিনিয়োগ দরকার, এবং এই বিনিয়োগটাকে নিশ্চিত করতে দেশে স্থিতিশীলতা দরকার। এবং স্থিতিশীলতা নষ্ট করতে চায় শুধুমাত্র ক্ষমতার প্রশ্নে এবং বিভিন্ন ইস্যুকে দাঁড় করায় এই যে জামাত বা এনসিপি, তাদের এই উস্কানিতে জনগণ যেন সাড়া না দেয়, সেই কারণে যৌক্তিকভাবে আমার মনে হয় জনগণের মধ্যে তাদের জনসংযোগটাও চালানোর দরকার। অন্যান্য সব কাজ করবেন, কোনো সমস্যা নাই, মন্ত্রীগিরি করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু রাজনীতিটা ছাড়েন না আর কি। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখছি যে তারা একটা পর্যায়ে, বিশেষ করে 18 সালের পর, তারা মনে হয় একটা বিয়া বুঝে গেল আমাদের রাজনীতি আর করা দরকার না, আমরা এমনি ক্ষমতায় যাব, ভোট টোট করা দরকার, আমরা উন্নয়ন না, আমরা ব্যবসা শুরু করি আর কি। ছাত্রলীগ থেকে শুরু করে সব লীগ খালি ব্যবসা করছে। বিএনপি সবাই যদি এরকম ব্যবসা শুরু করে দেয়, তাইলে কিন্তু ওই পাকিস্তানের মতো হবে আর কি। গোলাম ইসাক কথা বললেন তো, পাকিস্তানের একটা গভর্নমেন্টও আজ পর্যন্ত পূর্ণ মেয়াদে থাকে নাই, ঠিক আছে। যে গণতন্ত্রের নাজেহাল অবস্থা আমরা দেখছি পাকিস্তানে। অবশ্য আহমেদ ঠাকুর ভাই, ওই প্রশ্নতে আসি, আপনি যেটা বলছিলেন যে আমাকে মারো, যে এইভাবে বলছে একটি দল, আমরা দেখলাম যে ওই আগের সংস্কৃতি, যে রাজনৈতিক কোনো কর্মসূচিতে যে আক্রমণ করার ক্ষমতাশীল শক্তির পক্ষ থেকে, সেটা আমরা হবিগঞ্জে দেখলাম। এটি তো হওয়ার কথা ছিল না নতুন বাংলাদেশের। আমি আপনাকে বলি যে এই ছেলে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে হবিগঞ্জের একটি দূরবর্তী উপজেলা, প্রায় ওটা 32 কিলোমিটার দূরে হবিগঞ্জ শহর থেকে। ওখানে গিয়ে সে 32 কিলো, 18 আর 22, 42 কিলোমিটার দূরে, সেইখানে সে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আসছে। তারপর হবিগঞ্জে যখন আসলো, হবিগঞ্জে আইসা সে বলছে ওইখানে যে জিকে গৌস 1984 সাল থেকে ছাত্রদল করে,
এখন যে হুইপ এমপি, সে তারপরে প্রেসিডেন্ট হয়েছে, সেক্রেটারি হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে 2 বার ছাত্রদলের, তারপরে বিএনপিতে গিয়ে জেলা বিএনপির সেক্রেটারি ছিল, তারপর 2004 সালে সে পৌরসভার মেয়র হয়েছে, ইলেক্টেড মেয়র। তারপরে সে আওয়ামী লীগের গোটা সময়টাই জেলে ছিল প্রায়। ওই সময় জেলে থাকার সময় সে 2 বার জেলে থাকার সময় 2 বার মেয়র হয়েছে, ইলেক্টেড মেয়র, আওয়ামী লীগের এত নির্যাতনের পরে। তো সেই জায়গায় সেই ছেলেটার একটা জনভিত্তি তো আছেই। তার বাবাও ওইখানকার ফার্স্ট ক্লাস গভর্নমেন্টের কন্ট্রাক্টর ছিলেন। 1961-এ যে হবিগঞ্জ থেকে আজমিরগঞ্জ পর্যন্ত 40 কিলোমিটার যে বাঁধ হয়, ওইটার উনি বড় কন্ট্রাক্টর। আজম খানের সাথে তার ছবি আছে। তার বাবা 6 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষ, গোলাম মুর্তজা লাল মিয়া। তারপর ওর শ্বশুর শ্বশুরও আমি আপনাকে বলতেছি, শ্বশুরও হবিগঞ্জ জেলা বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, তারপরে অনেকবার জেলা বারের প্রেসিডেন্ট ছিলেন। তো সেই ভদ্রলোক এবং তার আপন সম্বন্ধী হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহ ফেরদৌস। তো সেই ছেলেটাকে যখন আপনি বলবেন যে আপনার স্ত্রী, আপনি যখন 111 সময় জেলে ছিলেন, আপনার স্ত্রী দুয়ারে দুয়ারে ঘুরতেন, আপনার স্ত্রী কোথায় কোথায় যাইতো আপনি খবর রাখেন, সেই অবস্থাকে হইতে দিতে চান কিনা? তো ওইখানকার কর্মীদেরকে আটকে রাখতে পারলেও অনেক সমর্থক, অন্ধ সমর্থক আছে, এদেরকে কি আটকে রাখা যায়? তো এই জন্য অন্ধ সমর্থকরা বেসিক্যালি ওকে পিটুনি দিয়েছে। এইটা আমি আপনাকে বলতেছি, এইটা বিএনপির কোনো সংযোগই নাই। কথা বলতে তারা বলছে যে শব্দের বিপরীতে শব্দ হোক, হ্যাঁ, তারা বা শব্দের বিরুদ্ধে, গালির বিরুদ্ধে গালি হোক, কিন্তু গালির বিরুদ্ধে বা শব্দের বিরুদ্ধে পিটুনি কেন? মানে গালির বিপরীতে আমি গালি দেব, শব্দের বিপরীতে আমি শব্দ দেব, ঠিক আছে? কিন্তু জনগণ তো হচ্ছে সেই জায়গায় থাকবে না। আমার কাছে যেটা মনে হয় যে এটা পিছনে একটা উদ্দেশ্য, আমার কাছে যেটা মনে হয় আছে বিএনপির প্রয়োজন নাই এই মাছি মেরে মশা মেরে হাত গন্ধ করার প্রয়োজন। বিএনপি যদি ভাবে যে মাইরে ঠিক করবে তাহলে খুব ভুল আছে। আমার মনে হয় বিএনপি এত বোকা না যে বিএনপি এদেরকে মেরে হাত ময়লা করবে আর কি। এরা আসলে নুরুল হক নুরুকে দেখছে যে মাইটার খায় মন্ত্রী টন্ত্রী হয়ে গেছে, এরাও মনে করেছে মাইটার খাইলে মন্ত্রী হবে। কিন্তু ব্যাপার আছে, নুরুর মাইটটা ছিল অর্গানিক মাইর, আর এদের মাইরটা হলো ফেব্রিকেটেড মাইর, ঠিক আছে? ফেব্রিকেটেড মাইর খেয়ে জনগণের সিম্পেথি পাওয়া যায় না, অর্গানিক মাইর খেতে হবে। ধন্যবাদ ডাক্তার সাজিদুল হক, ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন, শুনেছেন বা সামনে দেখবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, শুভরাত্রি।